গুড মর্নিং এভরিবডি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের লেসন প্ল্যানে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে ইউনিট 5 লেসন 1। এখানে দুইটা কবিতা রয়েছে, বিউটি রিলেটেড কবিতা। তো প্রথমটা হচ্ছে শি ওয়াকস ইন বিউটি বাই লর্ড বাইরন, এখানে তোমরা দেখতে পাচ্ছ নাম। এবং আরেকটা কবিতা আছে আই ডাইড ফর বিউটি, এমিলি ডিকিনসনের। তো এই দুইটা কবিতা আমাদের এই একই লেসনে রয়েছে। একই লেসন, এই লেসনের আমাদের 3টা ক্লাস এখানে ভাগ করা হয়েছিল। যাই হোক, তাহলে আমরা আজকের যে তারিখে ক্লাসটা ছিল সরাসরি এই ক্লাসেই চলে যাচ্ছি। তবে তোমরা জানো যে কোনো কবিতা পড়ার আগে সেই কবি পরিচিতিটা পড়ে নিতে হয়, এবং আমি তোমাদেরকে নর্মালি যে কোনো লেসন বা কবিতা শুরুতে পড়ানোর শুরুতে তোমাদের সাথে আমি সংক্ষেপে সেই লেসন বা কবিতা সম্পর্কে যে সামারি বা কবিতা সম্পর্কে থিম বা এমনি লেসন সম্পর্কে সামারি এটা একটু পড়াই, এই কারণে যে তোমরা যাতে এন্টায়ার লেসনটা সম্পর্কে প্রথমেই সংক্ষেপে একটা ধারণা নিতে পারো। তো আমি কবিতাটা এখনই পড়াচ্ছি না, তোমাদেরকে আমি থিমটা একটু দেখাচ্ছি। এই যে ডান সাইডে যেটা দেখতে পাচ্ছ, থিম অফ দি পোয়েম শি ওয়াকস ইন বিউটি। তো এই থিমটা একটু পড়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে লর্ড বাইরন সম্পর্কে জানবো, এবং এই কবিতাটা টাইপস অফ পোয়েমস, আর এই কবিতায় যে সব ফিগার্স অফ স্পিচ ব্যবহার করা হয়েছে বা যেগুলোকে লিটারারি টার্ম বলা হয়, এইগুলো কি কোন কোন লাইনে বা কোন কোন জায়গায় কোন কোন শব্দগুলো দিয়ে এইসব লিটারারি টার্মস ব্যবহার করা হয়েছে সেগুলো একটু জানবো। তারপরে আমরা এই কবিতাটার জন্য আলাদা আরেকটা ক্লাস নিব। মানে এই কবিতাটা তোমাদের যে বাংলা অর্থ সহ এখানের এই 3টা স্টানজা রয়েছে কবিতার, এগুলোকে স্টানজা বা স্তবক বলা হয়। এখানে 6টা করে লাইন, প্রতিটি স্টানজা 18 লাইনের এই কবিতাটি পরে একটা ক্লাসে পড়াতে হবে, আজকে এটা শেষ করা যাবে না। তো আমি প্রথমে তোমাদেরকে এই থিমটা একটু শেয়ার করছি। দেখো, থিম অফ দি পোয়েম শি ওয়াকস ইন বিউটি। আমাদের এই কবিতাটার নাম হচ্ছে শি ওয়াকস ইন বিউটি, অর্থাৎ শি ওয়াকস ইন বিউটি কথাটার মানে তোমরা কি বুঝো? আসলে কবিতাগুলো কিন্তু যে এই যে শাব্দিক অর্থ বা এই যে ওয়ার্ড অনুযায়ী যে অর্থ দেয় এভাবে আসলে মিন করে না। কবিরা লিখে থাকেন এটার একটা অন্তর্নিহিত তাৎপর্য নিয়ে বা অন্তর্নিহিত একটা ভাব নিয়ে। তো এখানে তুমি যদি সরাসরি এটার অর্থ করতে যাও তাহলে শি ওয়াকস, সে হাঁটে, ইন বিউটি, সৌন্দর্যের মধ্যে। তো কেউ তো সৌন্দর্যের মধ্যে হাঁটতে পারে না। তো এটা আসলে একটা ইনার মিনিং রয়েছে কবিতাটার, এটা যখন তোমাদেরকে পড়াবো তখন বুঝতে পারবা। আর একটা বিষয় তোমাদেরকে একটু শেয়ার করে নি আজকে যে, ওকে তাহলে একটু দেখে নাও। শি ওয়াকস ইন বিউটি, এই কথাটা মূলত সে সৌন্দর্যের মধ্যে হাঁটে এরকম না। এটা হচ্ছে এই শি দেখতেই পাচ্ছ, শি হচ্ছে কখন বসে, এটা হচ্ছে একটা প্রোনাউন। কাদের পরিবর্তে বসে? এটা নিশ্চয়ই নারীদের পরিবর্তে বসে বা মেয়েদের পরিবর্তে শি বসে। ছেলেদের পরিবর্তে বসে হি, মেয়েদের পরিবর্তে বসে শি। তাহলে এখানে কবি বলছেন কবিতার নাম হিসেবে শি ওয়াকস ইন বিউটি, দ্যাট মিনস তিনি এত সুন্দর এক রমণীর সাথে পরিচিত হয়েছিলেন বা এক রমণীকে দেখেছিলেন, দেখে উনি একদম স্ট্রাক হয়ে গেছিলেন বা উনি মুগ্ধ হয়েছিলেন। তারপরে সেই রমণীকে নিয়ে এক কবিতাটা লিখেছিলেন বাসায় ফিরে। মানে কোন একটা পার্টিতে উনি একজন সুন্দরী নারীকে দেখে তার যে রূপ সৌন্দর্যে বিমোহিত হয়েছিলেন, মুগ্ধ হয়েছিলেন, সেখান থেকে বাসায় ফিরে এসে তিনি এরকম একটা কবিতা লিখেছিলেন একদম সেই রমণীকে নিয়েই বা সেই নারীকে নিয়ে। তো তিনি কবিতার নাম দিয়েছেন এরকম যে শি ওয়াকস ইন বিউটি, অর্থাৎ তিনি যখন হাঁটেন বা তিনি যখন কোনো জায়গা দিয়ে যান তার চারিপাশে সৌন্দর্য বিচ্ছুরিত হয়, মানে তার থেকে সৌন্দর্য ঝরে পড়ে। এরকম এত সুন্দর এক নারীকে নিয়ে বা তার চিন্তায় বা তার চিন্তায় উঠে এসেছে এরকম একটা নারীর সব চমৎকার সৌন্দর্যগুলো। আচ্ছা দেখো, দি পোয়েম শি ওয়াকস ইন বিউটি ইজ রিটেন বাই লর্ড বাইরন, এটা তার ডেট অফ বার্থ এন্ড এটা হচ্ছে ডেট অফ ডেথ, দ্য গ্রেট ইংলিশ রোমান্টিক পোয়েট। তাহলে এই লর্ড বাইরন, এখানে এই যে কমাটা দেওয়া, এই কমা তোমাদেরকে আগেও বলেছিলাম আমি কখনো, সেটা হচ্ছে যে কেস ইন অ্যাপোজিশন বলে একটা কথা আছে। তোমাদের এবার পরীক্ষায় এসেছিল, এটা তোমাদের যে ইনফরমেশন ট্রান্সফার আসলো না, যেটা এই যে রিসেন্ট তোমরা যে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করলে ওখানে ইনফরমেশন ট্রান্সফারে দেখবা যে কল্পনা চাওলা প্রথম যে গ্যাপটা ছিল তোমাদের ইনফরমেশন ট্রান্সফারের, ওখানে প্রথম গ্যাপ বা কোনো একটা গ্যাপে কল্পনা চাওলা দিয়ে কমা দেওয়া, তারপরে হচ্ছে প্রথম 1 নম্বর দিয়ে এরকম 1 নম্বর দিয়ে গ্যাপ ছিল। তাহলে কল্পনা চাওলার পরে কমা দিয়ে এখানে কি লিখবা? তো এইখানে একটু দেখে নাও, দি পোয়েম শি ওয়াকস ইন বিউটি ইজ রিটেন বাই লর্ড বাইরন। লর্ড বাইরনের পরে এই যে কমা, এখানে একটা কমা দেখতে পাচ্ছ? একটু বলো, মানে একদম চুপ হয়ে আছো তো তোমরা, একটু রেসপন্স করো মাঝে মাঝে। আচ্ছা এই যে কমা,
জি স্যার। আচ্ছা, তাহলে লর্ড বায়রনের পরে এখানে একটা কমা, তারপরে কি লেখা দেখো, দ্য গ্রেট ইংলিশ রোমান্টিক পোয়েট। তোমাদের নিশ্চয়ই বুঝতে বাকি নেই যে লর্ড বায়রন সম্পর্কে এই কথাটা বলা হয়েছে, দেখেছো? এটা এটা হচ্ছে তোমাদের এমনি অন্য একটা অ্যাপ্লাইড গ্রামারও এটা আসবে, সেটা হচ্ছে মডিফায়ার্স বলে তোমাদের গ্রামাটিক্যাল একটা আইটেম আছে, সেই আইটেমে এরকম কিন্তু এসে থাকে। মনে করো এখানে গ্যাপ দেওয়া থাকবে, এখানে গ্যাপে এই গ্যাপে এখানে ব্র্যাকেট থাকে, একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে কেস ইন অ্যাপোজিশন বা শুধু অ্যাপোজিশন। হ্যাঁ, এটা হচ্ছে পোস্ট মডিফাই দ্য নাউন। এটা লর্ড বায়রন তো একটা নাউন, এখানে গ্যাপ দিয়ে ওখানে বলা থাকবে এই এই জায়গাটা গ্যাপ থাকবে এবং এখানে ব্র্যাকেটে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে পোস্ট মডিফাই, যে লর্ড বায়রনকে পোস্ট মডিফাই করো, মানে তারপরে এটাকে মডিফাই করো উইথ অ্যান অ্যাপোজিশন। এরকম যদি গ্যাপ থাকে সেখানে তোমার লিখতে হবে দ্য গ্রেট ইংলিশ রোমান্টিক পোয়েট। তোমাদেরকে যদি বলা হয় অমিতাভ হালদার, তারপরে কমা, তারপরে গ্যাপ, ওখানে অ্যাপোজিশন ব্যবহার করো অমিতাভ হালদারের, তুমি হয়তো বলবা যে আওয়ার ইংলিশ টিচার বা এ লেকচারার অফ ইংলিশ অফ ইকবাল সিদ্দিকী কলেজ, সাম মোর ইনফরমেশন অ্যাবাউট দ্যাট ভেরি নাউন। যে নাউনের পরে কমা দেওয়া থাকবে সেই কমার পরে আরেকটা ক্লজ লিখতে হবে বা ফ্রেজ লিখতে হবে তোমাকে, যেটা ওই নাউনকে সাম মোর ইনফরমেশন দিয়ে বুঝায় বা লিসেনারদের সামনে বা যাকে বলা হচ্ছে তাদের সামনে এটা উপস্থাপন করে। তাহলে এটা কি বুঝতে পেরেছো তোমরা এই বিষয়টা? জি স্যার, বুঝতে পেরেছি। একটা গ্রামাটিক্যাল টার্ম এখান থেকে বুঝে নিলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবে বা এটা নিশ্চিত এই বিষয়টা তোমাদের পরীক্ষায় আসবে গ্রামাটিক্যাল একটা আইটেম হিসেবে। তোমাদের ওখানে কল্পনা চাওলাতে ওরকম ছিল, অ্যান অ্যাস্ট্রোনট লিখতে পারতে বা ওর তার সম্পর্কে একটা অতিরিক্ত মেসেজ দিতে বা তথ্য দিতে। তাহলে হু ওয়াজ লর্ড বায়রন? দ্য গ্রেট ইংলিশ রোমান্টিক পোয়েট। আরেকটা কথা তোমাদেরকে আমি একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে আজ ক্লাসে যতটুকু আলোচনা করা হবে, আমি যে শিডিউলটা তোমাদের বললাম, এরপরে আমরা যে ইনফরমেশন অ্যাবাউট লর্ড বায়রন সম্পর্কে জানবো, তারপরে কবিতার টাইপস জানবো, এগুলো কিন্তু এমসিকিউ কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ কোশ্চেনটা তোমরা কোথায় ফেস করবা সেটা হচ্ছে পরবর্তীতে যখন তোমরা অ্যাডমিশন টেস্টের জন্য ট্রাই করবা, এটা একটু জেনে রাখা খুব ভালো। আচ্ছা, ইন দা পোয়েম, এই কবিতায় হি গিভস এ ভিভিড ডিসক্রিপশন। ভিভিড মানে হচ্ছে চমৎকার, হ্যাঁ, অসম্ভব সুন্দর, এটা বাংলা অর্থ যদি বলো প্রাণবন্ত বলতে পারো। ভিভিড ডেসক্রিপশন অফ এ বিউটিফুল লেডি, এটা অর্থ বলার দরকার নেই, এটা এমনি বুঝতে পারছো। হি অ্যাসোসিয়েটস মানে ইনক্লুডস, তিনি সংযুক্ত করেছেন দ্য লেডি উইথ ন্যাচারাল অবজেক্টস। ন্যাচারাল, এই যে দেখো দারুণ একটা ব্যাপার, মানে কবিরা নরমালি এটা করে থাকে, প্রকৃতির সব সুন্দর সুন্দর বস্তুর সাথে বা জিনিসের সাথে তিনি ওই নারীকে সম্পৃক্ত করে তার বর্ণনা দিয়েছেন। অল দ্য বিউটিফুল থিংস, সমস্ত সুন্দর সুন্দর জিনিসগুলো, ফাইন্ড দেয়ার ডিউলিং ইন দ্য লেডিস অ্যাসপেক্ট। দেখো তিনি এমন ভাবে ব্যাখ্যা করেছেন যে পৃথিবীর যত সুন্দর সুন্দর জিনিস আছে, মানে ন্যাচারাল অর সিনিক বিউটি বলতে তোমরা কি বোঝো? তোমাকে যদি প্রাকৃতিক কোনো সৌন্দর্যের কথা বলা হয়, তুমি হয়তো প্রথমেই মনে কল্পনা করবা, যাদের অবশ্য ইমাজিনেশনটা আছে, যাদের ইমাজিনেশন নাই, যারা রোবোটিক লাইফ লিড করে, তারা আসলে লিটারেচার পড়তে পারে না বা তারা এটা চিন্তাও করতে পারবে না। হ্যাঁ, আর যাদের ইমাজিনেশন আছে, তুমি তোমার ওই জায়গায় বসে চোখ বন্ধ করে কিন্তু কক্সবাজার সি বিচে হেঁটে আসতে পারবা, তারপরে ওই যে হিল ট্র্যাক্স ঘুরে আসতে পারবা, এটা চোখ বন্ধ করে যে কোনো জায়গায় থেকে ঘুরে আসা সম্ভব। তুমি এই জায়গায় বসে যদি তোমার ইমাজিনেশন থাকে, তাহলে তুমি দার্জিলিং বেড়ায় আসতে পারবা বা পৃথিবীর সব সুন্দর সুন্দর জায়গা তুমি ঘুরে আসতে পারবা। এটা ইমাজিনেশনের মাধ্যমে সম্ভব হয় এবং এটা খুবই দরকার মানুষের, আসলে এই লিটারেচার চর্চা করার জন্য তো খুব বেশি প্রয়োজন। তাহলে এখানে দেখো কবি বলেছেন বা কবি এই কবিতার মধ্যে দেখিয়েছেন অল দ্য বিউটিফুল থিংস, মানে যত ন্যাচারাল বিউটিফুল থিংস আছে এগুলো সবই কবি কোথায় খুঁজে পেয়েছেন? ফাইন্ড, মানে কবি বলেছেন যে এই সুন্দর জিনিসগুলো ফাইন্ড দেয়ার ডিউলিং, ডিউলিং এখানে একটা প্লেস হতে পারতো, ডিউলিং প্লেস মানে আবাসস্থল, ডিউলিং প্লেস কোথায়? ইন দ্য লেডিস অ্যাসপেক্ট, অ্যাসপেক্ট মানে হচ্ছে চেহারা। ওই যে নারী, যে নারীকে নিয়ে উনি বিমোহিত হয়ে কবিতাটা লিখেছিলেন, ওই নারীর চেহারার মধ্যে পৃথিবীর সমস্ত প্রাকৃতিক সুন্দর জিনিসগুলো উনি খুঁজে পেয়েছেন। মনে হচ্ছে যে সব সৌন্দর্যগুলো ওই নারীর চেহারার মধ্যে এসে বসবাস করছে বা সব সৌন্দর্যের, সমস্ত সৌন্দর্যের আবাসস্থল হচ্ছে ওই নারীর চেহারাটা, এরকম ভাবে উনি বর্ণনা করেছেন। শি ইজ নেমলেস গ্রেস, এটা হচ্ছে বলছেন যে তিনি নাম, এই নেমলেস মানে হচ্ছে অনামিকা বলা হয়, অনামিকা এটা নরমালি একটা সুন্দর একটা শব্দ, মানে নামহীন কোনো কিছু বর্ণনা করা, সুন্দর সুন্দর নামহীন কোনো কিছু বর্ণনা করার ক্ষেত্রে এটা বলা হয়ে থাকে। তাহলে শি ইজ নেমলেস গ্রেস মানে নামহীন একটা মাধুর্য রয়েছে তার, সুইট, পিওর অ্যান্ড ডিয়ার, এটা ওই নারীর সম্পর্কে এতগুলো কমপ্লিমেন্ট দিয়েছেন। শি টেলস অ্যাবাউট দ্য হ্যাপি ডেজ অফ লাইফ,
টেলস অ্যাবাউট দ্য হ্যাপি ডেজ অফ লাইফ। তিনি জীবনের সব সুন্দর সময়ের কথাগুলো ওই কবিতার মধ্যে ওই নারীর চেহারার মাধ্যমে বর্ণনা করার ক্ষেত্রে উনি এভাবে ব্যাখ্যা করেছেন। এই কবিতাতে এগুলো তোমরা পাবা যখন আমরা পড়বো। She is such a beauty that can win all innocent hearts। এই লাস্টের লাইনটা দেখো, she is such a beauty, মানে তার কবির এই যে কবিতায় যে নারীকে বর্ণনা করেছেন সেই নারীর কথা তিনি বলছেন যে she is such a beauty, এমন একটা সৌন্দর্য বা এমন একটা সৌন্দর্য তার মধ্যে that can win, যেটা জয় করে নিতে পারে all innocent hearts, সমস্ত নিষ্পাপ হৃদয়গুলো যে জয় করে নিতে পারে। তো এরকম ছিল থিমটা। এটা আমরা কবিতা, এই যে কবিতাটা, এটা আমি আগেই বললাম, এটা পরে আমরা পড়বো, তখন এই সব সম্পর্কে আরো বিস্তারিত জানবো বা প্রতিটা লাইন ধরে ধরে যখন আমরা যাব, এটা সময় লাগবে, এটা একটা ক্লাসই লাগবে, শুধু কবিতাটা বাংলা অর্থ সহ তোমাদের পড়াবো আমি নেক্সট ক্লাসে, দ্যাট মিন্স আগামীকাল। তাতে তোমার লেসন প্ল্যানটা একটু যদি এদিক ওদিক হয় ওটা আমরা মেকআপ করে নেব পরে। যাই হোক, দেখো ওকে, তাহলে এটা একটু দেখো, লর্ড বায়রনের এই যে শি ওয়াকস ইন বিউটি, এটা মূলত লর্ড বায়রনের পুরো নাম হচ্ছে জর্জ গর্ডন বায়রন। ওনার পুরো নাম, যে কবিতাটা লর্ড বায়রন তোমরা ওখানে দেখলে, ওনার পুরো নাম হচ্ছে জর্জ গর্ডন বায়রন। এগুলো ইনফরমেশন মনে রাখতে হবে, এগুলো তোমাদের এমসিকিউ কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে 22 জানুয়ারি 1788 এবং 19 এপ্রিল 1824। আগে তোমরা ওখানে শুধু আগের পৃষ্ঠায় ডেট অফ বার্থ এন্ড ডেট অফ ডেথ দেখেছিলে, এখন তারিখটা দেখো। 1788 সালের 22 জানুয়ারি উনি জন্মগ্রহণ করেন এবং ওনার মৃত্যুর তারিখটা হচ্ছে 19 এপ্রিল 1824। অ্যালাইভ অনলি 36 ইয়ার্স, এগুলো সবই ইনফরমেশন, কিন্তু একটু দেখে রাখো। অ্যালাইভ অনলি 36 ইয়ার্স, ডায়েড বাই ফিভার, দুইটা তথ্য এখানে পেয়ে গেলে কিন্তু, মানে তিনি কত বছর বেঁচে ছিলেন 36 ইয়ার্স, এবং ডায়েড বাই ফিভার, মারা গিয়েছিলেন জ্বরে। ওকে, রিনাউন্ড অ্যাজ লর্ড বায়রন, তাহলে জর্জ গর্ডন বায়রন উনি রিনাউন্ড অ্যাজ লর্ড বায়রন। তারপর দেখো এ প্রমিনেন্ট মানে হচ্ছে বিশিষ্ট, বিখ্যাত, হ্যাঁ এরকম ইম্পর্টেন্ট ব্রিটিশ পোয়েট। তাহলে কোন দেশি কবি ছিলেন এটাও জানলে, আগে ওখানে বলা ছিল ইংলিশ পোয়েট, এখানে দেখো ব্রিটিশ পোয়েট বলা হচ্ছে, একই তো। অফ দি রোমান্টিক ট্রেডিশন, এ প্রমিনেন্ট ব্রিটিশ পোয়েট অফ দি রোমান্টিক ট্রেডিশন। ইংরেজি লিটারেচারের মধ্যে বিভিন্ন ইরা রয়েছে, বিভিন্ন যুগ, হ্যাঁ ওই যে তোমরা রেনেসান্স সম্পর্কে এর আগে জেনেছিলে। তো এই আরেকটা দেখো রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক ট্রেডিশনের জন্য, মানে উনি রোমান্টিক ট্রেডিশনের বা রোমান্টিক ধারার, রোমান্টিক বা ঐতিহ্যের একজন অন্যতম প্রধান কবি ছিলেন উনি। ওয়ান অফ দি পায়োনিয়ার্স অফ রোমান্টিক মুভমেন্ট, রোমান্টিক আন্দোলন একটা বলা হয়, একটা যুগকে বলা হয় রোমান্টিক যুগ বা রোমান্টিক ইরা অফ লিটারেচার। তো সেই রোমান্টিক মুভমেন্টের অন্যতম একজন পায়োনিয়ার্স, মানে হচ্ছে প্রমিনেন্ট পায়োনিয়ার্স একই রকমই, প্রথম দিকের বা প্রথম সারির একজন যোদ্ধা ছিলেন রোমান্টিক মুভমেন্টের। অ্যান্ড এ পলিটিশিয়ান অলসো, হি ওয়াজ এ পলিটিশিয়ান, তিনি রাজনীতিও করতেন বা একজন রাজনীতিক ছিলেন, রাজনীতিবিদ। তার ফেমাস ওয়ার্ক কি কি দেখো, তার লিটারেরি যে ফেমাস ওয়ার্ক, তার মধ্যে একদম উল্লেখযোগ্য হচ্ছে একটা লং ন্যারেটিভ পোয়েম, যে কবিতার আমি এই লর্ড বায়রন সম্পর্কে প্রথম জেনেছি। তোমরা যেমন এখন ইন্টারমিডিয়েটে ওনার কবিতা পড়ে জানছো, আমি প্রথম এই কবিতাটা পড়ে জেনেছিলাম, এই যে ডন জুয়ান নামে, আমাদের অনার্স ফার্স্ট ইয়ারে একটা পাঠ্য ছিল, দারুণ একটা কবিতা, এটাকে বলা হয় লং ন্যারেটিভ পোয়েম। ডন জুয়ান অ্যান্ড চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ, এই দুইটা হচ্ছে তার বিখ্যাত কবিতা, যেটা লং ন্যারেটিভ পোয়েম বলা হয়, দুইটা বড় কবিতা, একটা ডন জুয়ান আর একটা হচ্ছে চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ and this short lyric poem, এটাও বিখ্যাত। আমরা মানে যে কবিতাটা নিয়ে আলোচনা করছি এটাও বিখ্যাত, এটার নাম হচ্ছে, মানে এটাকে বলা হয় শর্ট লিরিক পোয়েম, শর্ট লিরিক পোয়েম, গীতি কবিতা বলা হয় এটাকে। শি ওয়াকস ইন বিউটি, তাহলে শি ওয়াকস ইন বিউটি টাইপস অফ পোয়েমস হচ্ছে, এটা হচ্ছে একটা লিরিক পোয়েম, এই কবিতাটার ধরন। তারপরে দেখো আরেকটা তথ্য ওনার সম্পর্কে, অ্যাটেন্ডেড দ্য লিবারেশন ওয়ার অফ গ্রিকদের যে স্বাধীনতা যুদ্ধ, এই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এরপরে দেখো বা এই যুদ্ধে তিনি যোগ দিয়েছিলেন। অ্যাগেইনস্ট, কাদের বিরুদ্ধে? গ্রিকদের একটা যুদ্ধ হয়েছিল উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে, যে এখানে বলা হচ্ছে যে উসমানীয় ইম্পেরিয়ালিজম। তো উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে গ্রিকদের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এটাতে তিনি যোগ দিয়েছিলেন। দ্যাটস হয়, যে কারণে দ্য গ্রিক রিমাইন্ডস হিম, গ্রিকরা তাকে মনে রেখেছে উইথ রেসপেক্ট, খুবই সম্মানের সাথে, অ্যাজ দ্য ন্যাশনাল হিরো। তাহলে লর্ড বায়রন কোন দেশের ন্যাশনাল হিরো? সেটা হচ্ছে গ্রিকদের ন্যাশনাল হিরো। গ্রিকরা তাকে জাতীয় বীরের সম্মান দিয়ে থাকে বা জাতীয় বীরের সম্মান দিয়ে তাকে শ্রদ্ধার সাথে
মনে রেখেছে বা তাকে স্মরণ করে লর্ড বায়রনকে। যদিও উনি ব্রিটিশ লোক ছিলেন বা ইংল্যান্ডের মানুষ ছিলেন, উনি গ্রিকদের পক্ষে একটা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। যে গ্রিকদের যে স্বাধীনতা যুদ্ধ সেটা হয়েছিল উসমানীয় সাম্রাজ্যের বিপক্ষে। তারপরে দেখো লিড ইমমডারেট লাক্সারিয়াস লাইফ, মানে অতিমাত্রায় লাক্সারিয়াস লাইফ লিড করতেন, মানে একটা বিলাসবহুল জীবন যাপন করতেন, মানে উনি খুবই বিলাসিতাপূর্ণ একটা জীবন যাপন করতেন। ইমমডারেট বলা হচ্ছে এই কারণে যে এটা মানে ইরেগুলার, এক কথায় তুমি বলছো ইরেগুলার, মানে খাওয়া ঘুম চলাফেরা তার মুভমেন্ট এটা সাধারণ বা ভদ্রচিত, ভদ্রচিত ঠিক এখানে বলা যাচ্ছে না, মানে সাধারণ মানুষের বা ওই যে ওই মনে করো ওই যে খিদা পাইলে খায় ঘুম পাইলে ঘুমায়, হ্যাঁ একদম রুটিন মাফিক লাইফ লিড করে যারা, তাদের মতো ছিলেন না, একটু ডিফারেন্ট ছিলেন বা একটু অন্যরকম ছিলেন, এই ধরনের জীবন যাপন করতেন, যে কারণে ওনার এই যে আর্লি যে ডেথ হলো এটা একটা দায়ী মনে করা হয়। তারপরে দেখো কবিতা সম্পর্কে আর একটু ইনফরমেশন দেখে নাও। বেসিক ইনফরমেশন অফ দি পোয়েম, মানে ওইটা ছিল এর আগে আমরা যেটা শেষ করলাম লর্ড বায়রন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, বাট এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন অফ দি পোয়েম শি ওয়াকস ইন বিউটি। টাইপস অফ পোয়েম, এই কবিতাটাকে বলা হয় যে শর্ট লিরিক পোয়েম ইন আয়াম্বিক টেট্রামিটার, এটা এক কবিতার একটা ছন্দ যেটাকে বলা হয় আয়াম্বিক টেট্রামিটার বলা হয়। এটা রিটেন ইন 1814, 1814 সালে এই কবিতাটা লেখা ছিল। তারিখও দেওয়া আছে দেখো, এটা এখানে বলা আছে যে 11 জুন 1814 সালের 11 জুন তারিখে অ্যাটেন্ডিং এট এ পার্টি অ্যাবাউট গেস্ট, মানে অ্যাটেন্ডিং এট এ পার্টি, একটা পার্টিতে উনি যোগ দিয়েছিলেন। 1814 সালের 11 জুন তারিখে তিনি একটা পার্টিতে অংশগ্রহণ করেছিলেন এবং পার্টিতে যে অ্যাবাউট গেস্ট অ্যানি বেট্রিক্স উইলমট, ওখানে অ্যানি বেট্রিক্স উইলমট নামের এক মহিলাকে দেখেছিলেন। ওই যে যতগুলো সি দেখছো ওইটা হচ্ছে এনার সম্পর্কে, নাম হচ্ছে অ্যানি বেট্রিক্স উইলমট। ইনি কে ছিলেন? ওয়াইফ অফ হিজ কাজিন স্যার রবার্ট উইলমট, তার একজন কাজিনের ওয়াইফ ছিলেন। তাহলে লর্ড বায়রন 1814 সালের 11 জুন তারিখে একটা পার্টিতে যোগ দিয়েছিলেন। সেই পার্টিতে যে অ্যানি বেট্রিক্স উইলমট নামের এক মহিলাকে দেখে তার রূপ সৌন্দর্যে বিমোহিত হয়েছিলেন। সেই অ্যানি বেট্রিক্স উইলমট ছিল হচ্ছে তার একজন কাজিন রবার্ট উইলমট, যার নাম তার ওয়াইফ। ওকে, দেখো হি বিকেম স্ট্রাক মানে স্তব্ধ হয়ে যাওয়া, এন্ড রোট দ্য পোয়েম নেক্সট মর্নিং। তো ওখানে তার সৌন্দর্য দেখে তিনি বিমোহিত হয়েছিলেন বা থমকে গিয়েছিলেন এরকম, এবং ওখান থেকে ফিরে এসে পরে ওই পার্টি থেকে ফিরে এসেই পরের দিন সকালেই কবিতাটা লিখলেন। তার মানে 12 জুন তারিখে সকালে কবিতাটা লিখেছিলেন। ইট ইজ সেড টু হ্যাভ বিন ইন্সপায়ার্ড বাই অ্যান ইভেন্ট ইন, এটাকে বলা হয় যে এই কবিতাটা সম্পর্কে বলা হয় যে এটা লর্ড বায়রনের জীবনের কোন একটা ঘটনা থেকে ইন্সপিরেশন নিয়ে বা ইন্সপায়ার্ড হয়ে কবিতাটা তিনি লিখেছিলেন। তাহলে এটার পটভূমি, এটাকে বলা হয় টাইপস অফ পোয়েমস হিসেবে শর্ট লিরিক পোয়েম, বাট ব্র্যাকেটে যা দেখলে এই যে এখান থেকে ব্র্যাকেট শুরু হলো এবং এখানে শেষ হলো, এইটাকে বলা হয় প্লট। প্লট মানে কি? পটভূমি। পটভূমিটা কি? কোনো কিছু মানে এটা রাইটারদের ক্ষেত্রে এভাবে বলা হয়, কোনো কিছু লেখার যে প্রেক্ষাপট, মানে কোন ঘটনার উপরে ডিপেন্ড করে কবিতাটা লিখেছিলেন, এইটা হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে এখানে বলা হয়েছে। তো ওই একটা পার্টিতে যে তার কাজিনের ওয়াইফের সৌন্দর্য দেখে তিনি বাসায় ফিরে এসে ওই তার সৌন্দর্যে বিমোহিত হয়ে সেটা প্রশংসা করে কবিতাটা লিখেছিলেন। এটা তার জীবনের একটা ঘটনা থেকে। এটা মূল বক্তব্য না, এটা হচ্ছে এই কবিতার প্লট। কবিতাটা কখন কোথায় কিভাবে লিখেছিলেন সেইটা সম্পর্কে ব্র্যাকেটে লেখা হলো, এটাকে বলা হচ্ছে যে প্লট বা পটভূমি। এই ঘটনার উপরে ডিপেন্ড করে উনি কবিতাটা লিখেছিলেন। আর মূল বক্তব্য তো একটু আগে দেখলে যে থিম আমরা পড়ে আসলাম, এই যে এইটা হচ্ছে তোমার এইটা হচ্ছে মূল বক্তব্য বা এই কবিতার থিম। তোমাদের যদি থিম রাইটিং আসে তখন এটুকু লিখলে হবে। হ্যাঁ, এই যে এখানে এই তোমার 50 ওয়ার্ডস এর মধ্যে এটা হচ্ছে তোমার সামারি সবসময় লিখতে হয় 50 শব্দের মধ্যে, যত ছোট করে লেখা যায়। তো ইনার মিনিং গুলো সেখানে থাকতে হয়, এরকম আর কি। যাই হোক, আমরা যেখানে ছিলাম একটু আর দেখো, এই যে পেজটা এখানে বলা হচ্ছে লর্ড বায়রনের যে জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলো বা তার সম্পর্কে বেসিক ইনফরমেশন। এই আমরা এখান থেকে পড়া শুরু করেছিলাম এই কবিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। তো এগুলো সবই এই প্রেক্ষাপট, এগুলো কবিতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। তারপরে যা দেখো যেটা এই যে দ্য ফিগার অফ স্পিচেস ইউজড ইন দ্য পোয়েম। ফিগার অফ স্পিচ বলতে এটা তোমরা এর আগে লিটারেচারের ক্লাসে বিভিন্ন সময় শুনেছো, এই যে সিমিলি, ইমেজারি, মেটাফোর। সিমিলি আর মেটাফোর জিনিসটা কি? যে সিমিলি আর মেটাফোর এটার ভিতরে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে এটা মূলত উপমা বলা হয়। উপমা
মানে কবিরা নর্মালি কোনো জিনিসকে আরেকটা জিনিসের সাথে বা প্রাকৃতিক একটা সুন্দর জিনিসের সাথে তুলনা করেন। হ্যাঁ, আমরা নর্মালি যেমন বলে থাকি, আমরা কোনো সৌন্দর্যের প্রশংসা করতে গেলে বা কোন মানুষ কোনো সৌন্দর্য কাউকে প্রশংসা করতে গেলে বলে থাকি যে তুমি চাঁদের মতো সুন্দর। এই যে মতো কথাটা, মতো হচ্ছে লাইক, এটাকে বলা হয় সিমিলি। কাউকে কোনো কিছুর সাথে তুলনা করার সময় আমরা যে লাইক ব্যবহার করি, ইউ আর লুকিং লাইক এ রোজ যদি বলা হয়, তোমাকে গোলাপের মতো সুন্দর দেখাচ্ছে, ওই যে লাইক ব্যবহার করলাম, এই লাইক দিয়ে লাইকটা ব্যবহার করা হয়, এটাকে বলা হয় সিমিলি। বাট সরাসরি যদি বলা হয় যে ইউ আর এ রোজ, কাউকে খুব স্নিগ্ধ মনে হচ্ছে, তোমার কাছে অনেক সুন্দর লাগছে দেখতে, তুমি বললে যে ইউ আর এ রোজ, তুমি একটা গোলাপ। হ্যাঁ, তো এই যে আবার যখন এই যে ক্রিকেট খেলে আমাদের ক্রিকেটাররা, বলা হয় যে মানে বাঘের মতো সাহসী, হ্যাঁ, বা ওই সিংহের মতো শক্তিশালী, ওই মতো বললে লাইক। আর যদি বলা হয় যে হি ইজ এ লায়ন, মাশরাফি মর্তুজা ইজ এ টাইগার, এভাবে যদি বলা হয়, সরাসরি যেটা বলা হয় ওটা হচ্ছে মেটাফোর, মাঝখানে লাইক ঢুকলেই সেটা সিমিলি। যাই হোক, এটা আরো বিস্তারিত পড়তে হবে, তোমাদের আজকে ক্লাসটা এখানে সময়টা শেষ হয়ে গেছে যদিও। আর এই যে কথাটা দেখো, ইমেজারি, এগুলোকে বলা হয় লিটারেরি টার্ম। লিটারেরি টার্ম বলতে এই এই শব্দগুলো বা এই টার্মগুলো এটা লিটারেচারের ক্ষেত্রে বা কবি সাহিত্যিকরা ব্যবহার করে থাকে। যেমন এই যে ইমেজারিটা হচ্ছে, ইমেজারি মানে হচ্ছে ছবি, বুঝতে পারছো তুমি, কিন্তু এটাকে বলা হয় ওয়ার্ড পিকচার, ওয়ান কাইন্ডস অফ ওয়ার্ড পিকচার। বলতে তোমাকে, তোমার সামনে আমি যদি কোনো শব্দ বলি, হ্যাঁ, যে শব্দ থেকে তুমি ছবির মতো দেখতে পাবা এটা। তো এই যে দেখো, এখানে আমি একটা উদাহরণ দিই। কবি তার কবিতার মধ্যে এই ফ্রেজটা ব্যবহার করেছেন, এই যে ফ্রেজটা, মানে তার চুলের বর্ণনা দিতে গিয়ে বলেছেন যে তার চুলটা এটা র্যাভেন ট্রেসের মতো, র্যাভেন ট্রেস। তো র্যাভেন মানে হচ্ছে একদম কৃষ্ণ বর্ণ, কুচকুচে কালো যেটাকে বোঝায় সেটা হচ্ছে র্যাভেন। আর ট্রেস মানে হচ্ছে বেনি, চুলের বেনি বা গুচ্ছ চুল। হ্যাঁ, তো তাহলে তুমি এই র্যাভেন ট্রেস যদি এটার অর্থটা যদি জানো, তার চুলটা কেমন ছিল এটা বুঝতে পারবা। এগুলোকে ওয়ার্ড পিকচার বলা হয়। তারপরে এই যে ক্লাউডলেস ক্লাইমস, স্টারি স্কাইস, তোমার সামনে যদি আমি এই কথাটা বলি যে স্টারি স্কাই, স্টারি মানে হচ্ছে তারায় তারায় খচিত বা তারকা শোভিত প্রচুর তারা যেখানে রয়েছে, স্টারি স্কাই, এই কথাটা তোমার সামনে আমি বললেই তোমার মানে মনে একটা ছবি ভেসে ওঠে যে একটা তারা ভরা রাত, রাত কেমন হয়। মনে করো চাঁদ থাকবে না আকাশে, অন্ধকার, অন্ধকার যে সময়টা, অন্ধকার অন্ধকার রাত্রে আকাশে যদি কোনো মেঘ না থাকে, তখন শুধু তারাগুলো থাকবে, তো এটা দেখতে কেমন হবে, স্টারি স্কাই বলা হচ্ছে। আবার ক্লাউডলেস ক্লাইমস, ক্লাইমস মানে হচ্ছে এরিয়া বা অঞ্চল, স্পেশালি রিগার্ডেড অ্যাজ ইটস ক্লাইমেট, যে কোনো এরিয়া বা অঞ্চল যেটাকে বিবেচনা করা হয় তার জলবায়ুর উপরে ডিপেন্ড করে। তো যদি বলা হয় যে ক্লাউডলেস ক্লাইমস অর স্টারি স্কাইস, এটা তুমি যদি অর্থ বুঝতে পারো, সহজে তুমি মনে একটা ছবি আঁকতে পারবা যে একটা মেঘমুক্ত আকাশে যদি প্রচুর তারা থাকে, তাহলে সেটা দেখতে কেমন হবে বা কত সুন্দর লাগবে। এটা যারা ওই যে বললাম না একটু আগেই বলেছি আমি, লিটারেচার পড়তে গেলে ইউ মাস্ট হ্যাভ ইমাজিনেশন। তোমার ইমাজিনেশন না থাকলে তুমি কবিতা কিছুই বুঝবা না, এটা ইমাজিনেশন দিয়েই বুঝতে হয়। তো এই যে এগুলো, এই মনে করো এই শব্দগুলো বললে তুমি একটা ছবি দেখতে পাচ্ছ, তাহলে কবি সাহিত্যিকরা এরকম অনেক শব্দ ব্যবহার করেন যে শব্দগুলো বললে রিডারের মনে একটা ছবি ভেসে ওঠে, এটাকে বলা হয় ইমেজারি, বা এটাকে তুমি অন্য কথায় বলতে পারো ওয়ার্ড পিকচার। আচ্ছা ঠিক আছে, এরপরে আর একটু ছিল কবিতা সম্পর্কে, এটা আমরা পড়বো পরের দিন, এটা কভার করে নিব। আমরা যেখানে থামলাম এই যে এই পর্যন্ত শেষ করলাম, দ্য ফিগার অফ স্পিসেস ইউজড ইন দ্য পোয়েম, এই পর্যন্ত আমরা শেষ করলাম। এরপর থেকে নেক্সট ক্লাসে পড়বো। তো তোমরা ভালো থেকো সবাই।